আজ একটু অন্যরকম গল্প। প্রতিদিনের একই নিয়ত খবর, একই নিয়ত রাজ্য রাজনীতি সবকিছুর থেকে বেরিয়ে আজ নজর আগামীকালের খেলার ওপর। হ্যাঁ, ইন্ডিয়া নিউজিল্যান্ড। আমাদের সাথে সাংবাদিক দাদা পরাগ বিশ্বাস, যাকে আমরা বারবার পেয়েছি আমাদের সাথে অনেক আলোচনা, অনেক পর্যালোচনা, অনেক কিছু নিয়ে। নমস্কার পরাগ দা। নমস্কার। আজ সন্ধ্যায় আপনার কাছে আসা কারণ খেলা, ইন্ডিয়া পাকিস্তান যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন ইন্ডিয়া অলরেডি র্যাঙ্কিং এর দিক থেকে একদমই শেষের দিক থেকে সেকেন্ড। কি মনে হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ড, ইন্ডিয়া কতটা এগিয়ে? এটা কোনো নতুন বিষয় না ইন্ডিয়ার কাছে। এরকম প্রচুর আগের ইতিহাস আমরা যদি ঘাঁটি আমরা দেখতে পারবো বহুবারই ইন্ডিয়া কামব্যাক করেছে এবং টুর্নামেন্টে এখনো সেরকম সিচুয়েশন আমরা পৌঁছাইনি। নিঃসন্দেহে ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে খেলা আমরা নিরাশ হয়েছি সকলেই, সমস্ত ভারতের সমর্থক, ইন্ডিয়ান ডায়াসপোরার সমর্থক যারা গালফে ছিল, ইংল্যান্ডে ছিল, সবাই নিরাশ হয়েছে। কিন্তু এখনো দেয়ার ইজ টাইম টু পুল আপ দেয়ার সক্স। সর্বপ্রথমে ভারতকে যেটা করতে হবে নিউজিল্যান্ডের এগেনস্টে, এটা বললে খুব অবাক লাগবে যে পাকিস্তান এগেনস্টে ভারত হারে, তখন আমরা কিন্তু অনেকে 80-20, 70-30 চান্স দিয়েছিলাম ইন্ডিয়াকে। ইন্ডিয়ার টিম নিঃসন্দেহে অন পেপার অনেক ভালো ছিল পাকিস্তানের থেকে, কিন্তু পাকিস্তান যেহেতু আন্ডারডগ ছিল সেই জন্য ইন্ডিয়াকে সারপ্রাইজ করতে পেরেছে। এটা কিন্তু বিরাট বড় একটা পয়েন্ট। সাপোজ যদি আমি এটাকে সারপ্রাইজ না ধরে আমি একটা জিনিস যদি বলি, ওদিকে টপ অর্ডারে পাকিস্তান বসে আছে। না, আমি সেটাই আসছি না। আমি বলছি যে ট্যালেন্ট ওয়াইজ এবং রেকর্ড ওয়াইজ আমি এই টুর্নামেন্টের কথা বলছি না। আচ্ছা, আমি আগে অল ওভার মানে দ্য হিস্ট্রি আমি দেখি যে 14টা ম্যাচে 13টা ম্যাচ ওরা হেরেছে ওয়ার্ল্ড কাপে। শুধু তাই না, এখনকার যে টিম তাকে নিয়ে পাকিস্তানের লোকরাও খুব একটা আশাবাদী ছিল না। পাকিস্তানি ক্রিকেটার্সরা, পাকিস্তানি বিশেষজ্ঞরা, ভারতীয় বিশেষজ্ঞ ক্রিকেটার্সরা আশাবাদী ছিলই না, বিশ্বের পর্যবেক্ষকরাও ছিল না, আমরাও ছিলাম না। এবং যদি আমরা অন পেপার দেখি সেখানে প্লেয়ার টু প্লেয়ার কম্প্যারিজন যদি করি, ওদের স্কিপার আমাদের স্কিপারের যে কম্প্যারিজন, সব কিছু যদি চুলচেরা বিচার আমরা করি, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে পাকিস্তান স্টার্ট অফ অ্যাজ দ্য আন্ডারডগস ইন দিস পার্টিকুলার ম্যাচ। কিন্তু এবার আমি আসি বিষয়টাতে, পাকিস্তান ভারতকে হারিয়ে দেয়। এটা কিন্তু আমার কাছে একটা আপসেট। আমি জানি না আপসেট শব্দটা অন্য কেউ ইউজ করবে কিনা, বাট আমার কাছে একটা আপসেট। তার কারণ হচ্ছে একটা পার্টিকুলার ডেতে দেখা গেছে সাবকন্টিনেন্টের টিমরা, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, অন দেয়ার ডে তারা দারুণ স্পার্কল করে, আবার অন যে ডেটা তাদের হয় না সেদিন করে তারা খুব বাজে খেলে। মানে এই যে কনসিস্টেন্ট পারফরমেন্স, এটা বিদেশি টিমদের কাছে, বিশেষ করে আমাদের অস্ট্রেলিয়ান টিম মানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যতটা অ্যাপ্লাই করে, ততটা কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। একটু ইরাটিক পারফরমেন্স হয়। ইংল্যান্ডের স্ট্যাটিক মোটামুটি পারফরমেন্স করে, অস্ট্রেলিয়া বেশ কিছু স্ট্যাটিক পারফরমেন্স করে। ওয়েস্ট ইন্ডিজের ইরাটিক হওয়া শুরু করেছে বিগত 3-4 বছর থেকে, যখন থেকে ওদের টিমটা ডিজেনারেট করে গেছে। ওয়েস্ট ইন্ডিজ তো একটা দেশ নয়, বেশ কটা দেশ মিলে একটা ক্রিকেটের দেশ তৈরি হয়। তো সেখানে ওরা দ্বীপপুঞ্জ, ওদের প্রচুর ইন্টারনাল প্রবলেমস ছিল, ইন্টার লিগসে প্রবলেম ছিল, সেই জন্য এরকম পরিস্থিতি ঘটেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে যদি দেখি আমরা, ভারত কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে যখন খেলতে যাচ্ছে, সমর্থকদের নিরাশ করবো না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেকেই মনে করছে এটা, যে এটা ভারতের পক্ষে অনেক বেশি টাফ ম্যাচ হবে দুটো কারণে। প্রথমত, নিউজিল্যান্ডের কাছে ভারত 2003-এর পরে, সৌরভ গাঙ্গুলির টিমের 2003-এর পরে কোনো ওডিআই ম্যাচ, আইসিসি টুর্নামেন্টে কোনো ম্যাচ তারা জেতেনি। লাস্ট 2003-এ তারা জিতেছিল। আগের বছর সেম নিউজিল্যান্ডের কাছে একদম ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে তারা শেষ হয় 2019-এ। এবং জুন মাসেও আমরা দেখেছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হয়, সেখানেও কিন্তু তারা বিদায় নেয়। মানে নকআউট স্টেজে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স আমরা নিউজিল্যান্ডের কাছ থেকে ভারতের বিরুদ্ধে দেখেছি। এবার আমাদের প্রথমেই ধরে নিতে হবে যে ভারতকে প্রথম জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিফিটটা হয়েছে, এই যে সামিকে নিয়ে ট্রোলিং হয়েছে, বলা হয়েছে পাকিস্তান থেকে ট্রোলিং হচ্ছে, এখান থেকে ট্রোলিং হচ্ছে, ওখান থেকে ট্রোলিং হচ্ছে, অত্যন্ত নিরাশাজনক কিছু ঘটনা ঘটেছে ভারতে। বহু জায়গায় কিছু মানুষ, সব জায়গায় এরকম কিছু মানুষ থাকে যারা নাকি পাকিস্তানের জয়তে নিজেরা জশ্ন মানিয়েছে, বাজি মানে পটকা ফাটিয়েছে, তারা ক্র্যাকার্স বার্স্ট করেছে এবং তারা উৎসাহ দেখিয়েছে, উদ্দীপনা দেখিয়েছে, জুবিলেন্স দেখিয়েছে জায়গায় জায়গায়। এই জিনিসগুলো সব কিন্তু সামগ্রিকভাবে প্রেশারটা, স্নায়ুর চাপটা অনেক বেশি ভারতের উপর কিন্তু
বাড়িয়ে দেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর জিনিস মনে রাখতে হবে যে ফিটনেস লেভেল নিউজিল্যান্ডের আমাদের থেকে অনেক ভালো। আমরা সবসময় দেখি যে ফিটনেস লেভেল নিউজিল্যান্ডে আমাদের থেকে অনেক ভালো। এবং আরো একটা খুব খুব বাজে জিনিস সেদিনকে দেখা গেছে, সেটা হচ্ছে যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তুমি লক্ষ্য করেছো কিনা, সেদিন একটা সেই কিলটা আমরা দেখতে পারিনি। অর্থাৎ বলকে অ্যাটাক করা ফিল্ডার্সদের ক্ষেত্রে আমি প্রথমে যদি বলি, গ্রাউন্ডে ব্যাকআপ করা, শাউটিং করা, দৌড়ে গিয়ে বোলারকে কিছু টিপস দেওয়া, ব্যাকআপ করা, টকিং করা, এই জিনিসগুলো টিমের ব্যাপারটা এগুলো কেন ঘটেনি? হ্যাঁ, বেশ কিছু টায়ার্ড লেগেছে ইন্ডিয়ান আউটফিটকে। তার কারণটা হচ্ছে গত 2 মাস ধরে তারা দুবাইতে আছে, ওই ক্লাইমেটই আছে, যথেষ্ট সোয়েল্টারিং হিট ওখানে এখনো দুবাইতে, এবং সেই ক্লাইমেটে এনার্জিজ টেন্ড টু গেট স্যাপড ভেরি ইজিলি। তুমি বলতেই পারো যে তাহলে তো নিউজিল্যান্ডের এনার্জিও খুব তাড়াতাড়ি স্যাপ করে যাবে, কিন্তু নিউজিল্যান্ডের এনার্জি সেভাবে স্যাপ করে না। ইউরোপিয়ান এনার্জি দেখা যায় যে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে এসো তাও তাড়াতাড়ি স্যাপ করে না, কারণ ওদের ফিজিক্যাল ফিটনেস, ওদের ফিজিক্যাল গ্রুমিং লেভেলটা অনেক বেটার। আমাদের এখানে এখন ফিজিওথেরাপি আমরা পাই, সাইকোলজিক্যাল মেকআপ পাই, এই জায়গাটা থেকে কিন্তু ভারতকে উঠে আসতে হবে, সাইকোলজিক্যালি ফিজিক্যালি নিউজিল্যান্ডে ফাইট করতে হবে। নাম্বার 3 হচ্ছে টস ইজ গোইং টু বি অ্যাবসলিউটলি ভাইটাল ইন দ্য ম্যাচ এগেইনস্ট নিউজিল্যান্ড। যেন পাকিস্তানের সাথে গেছিলাম, এই সমস্ত খেলাগুলো আমরা যে আইপিএল এ দেখি এবং যে ধারাবাহিকভাবে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখি, দে হ্যাভ অল বিন লো স্কোরিং ম্যাচেস। এই লো স্কোরিং ম্যাচেস হওয়ার ফলে যে জিনিসটা ঘটছে, তাতে যদি ব্যাট মানে সাইড ব্যাটিং ফার্স্ট and the side chasing, তাই দুজনের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জায়গায় চলে যাচ্ছে। এবং প্রতিটা দিন দেখা যাচ্ছে যে ডেজার্টে খুব তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার, ডিউ ফ্যাক্টরটা চলে আসে রাত্রেবেলা। তারপরে বল স্লিপ করছে না, আমরা দেখেছি যে বরুণ চক্রবর্তী আমাদের বাংলার ছেলে প্রচন্ড ভাবে অসুবিধা হচ্ছিল তার ওখানে বল করতে। এই ফ্যাক্টরগুলো, হ্যাঁ আমরা বলতেই পারি যে নাচ না জানে আমাদের টেরা, আমি বলছি যখন মানুষ সাধারণ মানুষ দেখে তখন, তবে এটা কঠিন হয়, যেরকম বিরাট কোহলিও করেছে। এবং কঠিন থেকে আরো কঠিনতর হয়ে যাবে আরেকটি কারণে তোমাকে আমি জানাবো এবং দর্শকদের বলবো, সেটা হচ্ছে আমরা সবাই খুব কান্নাকাটি করেছি সেদিনকে। প্রথম বলে আউট হয়ে গেল এরকম করে আমাদের ওপেনার, আরেকজন খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল, কেএল রাহুল এবং রোহিত শর্মা এত ভালো ফর্মে ছিল, স্কোরিং করছিল, তারা আউট হয়ে গেল। তার ঠিক আগে আমি চ্যানেলে যে বাইট দিয়েছিলাম এক্সক্লুসিভ, সেখানে আমি বারে বলেছিলাম যে এই দুজনকে কভার আপ করতে হবে ইন্ডিয়াকে এগেইনস্ট শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি কভার আপ এই জন্য করতে হবে শাহিন শাহ আফ্রিদির এগেইনস্টে, তার কারণটা হচ্ছে যে দে আর ভেরি সাসেপ্টেবল টু ইনকামিং ডেলিভারিজ। আমি আগের দিনও একটা ইন্টারভিউ তোমাদের সাথেও বলেছি, খেলাটা হয়ে যাওয়ার আগে, তার আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম। আমি এতটা সাকসেসফুল হবে ভাবতে পারিনি যে দুজনকে ওরা ডিসমিস করে দেবে একই ধরনের বল দিয়ে এবং একই উইকনেসকে প্লাগ করে। ওরা খুব সাকসেসফুলি এই জিনিসটা গেম প্ল্যানটা করেছে এবং সাকসেসফুলি স্ট্র্যাটেজিটাকে ওরা ওয়ার্কআউট করেছে, এক্সিকিউট করতে পেরেছে অন গ্রাউন্ড। এবার আমি তোমাকে বলি এক্ষেত্রে গিয়ে তো নিউজিল্যান্ডেরও লেফট হ্যান্ড বোলার, নিউজিল্যান্ডের লেফট হ্যান্ড বোলার শুধু না, নিউজিল্যান্ড লেফট হ্যান্ড বোলারস আছে, টল বোলারস আছে, একজন না কিন্তু চারজন আছে। কারা আছে আমরা এখানে দেখি যে তারা কিন্তু 4 জন ওখানে খুব টল ইনকামিং সুইং খেলার মতো বোলারস আছে। কারা আছে? ট্রেন্ট বল্ট আছে, টিম সাউদি আছে, লকি ফার্গুসন আছে এবং কাইল জেমসন আছে। এবার এই 4 জন যদি দুদিক থেকে বল করে তাহলে কিন্তু ইট উইল বি টাফ ফর ইন্ডিয়া। এবার ওয়ে আউট কি করে? আমি জানি এখানে শিলিগুড়িতে বসে যেটুকু আমার ক্রিকেট খেলা টপ লেভেলে ক্রিকেট খেলা জ্ঞান এবং ক্রীড়া সাংবাদিকতা জ্ঞান আছে আমার কাগজে, স্টার্টেড অফ ইন মাই লাইফ অ্যাজ এ ক্রীড়া সাংবাদিক 27 ইয়ার্স ব্যাক। তো সেখানে যেটুকু আমার খেলতে মাঠে টপ প্লেয়ারদের সাথে যেটা মনে হয়েছে এবং আমি যেটা বুঝতে পেরেছি, দেয়ার শুড বি সাম কাইন্ড অফ আমি আগের দিনও বলেছিলাম শাফলিং ইন দ্য ব্যাটিং লাইন আপ। ব্যাটিং লাইনআপে চেঞ্জ করতেই হবে, কারণ এদের দুজনের মোরাল কিন্তু অনেকটা ভেঙে গেছে। এই জায়গাতে গিয়ে লাস্ট দিনে হার্দিক পান্ডিয়ার একটা ছোট এফেক্ট আছে। হ্যাঁ, এবং তোমাকে বলি খুব ভালো কথা বলেছো, মনে হয় কি ঈশান কিশনকে হার্দিকের জায়গায় ঈশান আসছে, ঈশান ইজ কামিং। ঈশান একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে বিকজ ঈশান ইজ অলসো অ্যান অলরাউন্ডার, সো অলরাউন্ডার উইল বি রিপ্লেসিং অ্যান অলরাউন্ডার ফ্রম বিহার। ঈশান কিশন ইজ অ্যাকচুয়ালি ফ্রম বিহার। ও দারুণ ফর্মে আছে, তবে টি20 ক্রিকেটের ফর্মটা বলা যায় না, কারণ খুব কুইক ফ্লাকচুয়েট করে কুইক খেলাটা হয়ে যায়, মানে বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আর আউট অফ দ্য ম্যাচ। এই জিনিসটা টি20 ম্যাচে হয়। টি20 মানে কেমন, একটা সময় আমরা ছোটবেলায় যখন খেলতাম মাঠে, এই ক্লাস 5, 6, 7 আর টুর্নামেন্ট খেলতাম, তখন আমরা কি করতাম 10 ওভার্স টুর্নামেন্ট খেলতাম, 15 ওভার্স। এখন যখন টিচার্সরা আমরা খেলি, তখন আমরা জার্নালিস্ট ক্লাব থেকে খেলি, আমরা তখন কি খেলি 10 ওভার্স, 12 ওভার্স, 15 ওভার্স ক্রিকেট খেলি। ভেটারেন ক্রিকেটার্সরা মানে অফিস লিগ খেলে 15 ওভার্স, আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হচ্ছে সেখানে 20 ওভার। সো ইউ ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড যে কি ধরনের খেলা বুঝতে টাইম একদম। শার্দুল ঠাকুরকে নিয়ে আসার প্ল্যান আছে ভুবনেশ্বর কুমারের
জায়গায় আই এম ভেরি মাচ উইথ ইট। এই ডিসিশনটা যদি আমাদের টিম থিঙ্ক ট্যাঙ্ক নেয় খুব ভালো হবে, কেন কি শার্দুলকে যদি নিয়ে আসা ভুবনেশ্বরের জায়গায় খুব ভালো আছে এক্স্যাক্টলি। আর সূর্যকুমার যাদবকে একটু কভার করতে হবে। আই থিংক হি শুড বি রিপ্লেসড বাই রবিচন্দ্রন অশ্বিন, কেন কি অশ্বিন যদি আসে এই এক্সপেরিয়েন্সটা খুব অশ্বিনের যে কম্বিনেশন আজ থেকে 4 বছর 3 বছর আগে চাহালকে কেন নেওয়া হয়নি আমি জানি না। মোর এন্ড মোর স্পিনার্স ওখানে কুলবিন্দর, হ্যাঁ মোর এন্ড মোর স্পিনার্স কিন্তু ওখানে ইফেক্টিভ হচ্ছে। আরো একটা জিনিস তোমাকে আমি বলে দিই যে ওদের পেসাররা এবার ব্যাটিং এর দিকে যদি আমরা দেখি, ওদের পেসাররা যদি 4 জন আমাদের টপ অর্ডারের 3 জনকে আউট করে দেয় আগের দিনের মতো, তাহলে বন্ধু যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে ইমাদ ওয়াসিম, শাদাব খান এবং মোহাম্মদ হাফিজ আর নট অ্যামং দ্য টপ স্পিনার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট দে লুকড টপ। এবং মিডল অর্ডারকে একদম ক্রাম্বল করে দিয়েছিল সেদিনকে। কি করে? বিকজ দে ওয়ার রাইডিং অন দ্য ব্যাক অফ দোজ 3 ডিসমিসেলস, যেটা ওদেরকে কিন্তু লেফট হ্যান্ড বাঁহাতি টল বোলার এনে দিয়েছিল ইনকামিং ডেলিভারিজ দিয়ে, তার উপর ওরা ক্যাপিটালাইজ করছিল। সিমিলারলি ইশ সোধি আর মিশেল স্যান্টনার এরা কিন্তু রয়েছে, ওরা কিন্তু খুব ভালো স্পিনার দুজনেই, মিশেল স্যান্টনার এবং ইশ সোধি ভালো স্পিনার। এবং ভুললে চলবে না, আমরা 150 করেছিলাম, একটা উইকেট নিতে পারিনি, ওরা কিন্তু 135 এর মধ্যে 5টা উইকেট নিয়ে নিয়েছে পাকিস্তানের। So this is going to be a tough task for India. আর ব্যাক টু ব্যাক যদি বলি টি20 তে 8টা ওরা 6টা আমরা, 53.25% ওদের সাকসেস রেট আমাদের এগেইনস্টে। টি20 তে নিউজিল্যান্ড হ্যাজ গট দ্য বেস্ট সাকসেস রেট এগেইনস্ট ইন্ডিয়া। সুতরাং এবার মানে নাথিং টু লুজ, এবার ইন্ডিয়া যেটা করতে হবে, দে হ্যাভ টু প্লে देयर হার্টস আউট। কারণ কি এটা আমার মনে হচ্ছে এটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল হবে, কিন্তু বাকি যে মিনিউজ অফ ক্রিকেট যারা আছে তাদেরকে আমি ধরে নিই যে তারা কোনো আপসেট করতে পারবে না, তাহলে কিন্তু ভারতের জায়গাটা একটু কঠিন হতে চলেছে আমি মনে করি। এবং দ্য ব্যাটিং লাইনআপ ইজ অলসো ভেরি স্ট্রং। মার্টিন গুপ্তিল, টিম সেফার্ট, কেন উইলিয়ামসন এন্ড ডেভন কনওয়ে, দারুণ ভালো প্লেয়ার্স। থেকে বড় যেটাকে আমরা বলতে পারি যে একদম পুরো টাফ মাটি আঁকড়ে পড়ে থাকার মতন কেন উইলিয়ামসন এন্ড মার্টিন গুপ্তিল। কিন্তু গুপ্তিল ইজ ইনজার্ড এন্ড পারহ্যাপস হি উইল নট বি প্লেইং। আমি এই নিউজটি দিতে যাচ্ছিলাম, গুপ্তিল ইজ পারহ্যাপস নট গোইং টু প্লে, গুপ্তিল বোধহয় ইনজার্ড থাকবে। ওই একটা বোধহয় ব্রিদিং স্পেস ইন্ডিয়া পেতে পারে। কিন্তু সেক্ষেত্রে গিয়েও কিন্তু কেন উইলিয়ামসন কিন্তু বল আউট করতে 10টা বল লাগে, আউট করতে 10টা বল লাগে। আমাদের স্বামী খুব ভালো প্লেয়ার, যদি ওকে নিয়ে দুর্ভাগ্যজনকভাবে খুব ট্রোলিং হয়েছে। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার্স ইন ইন্ডিয়ান টিম বোলার হচ্ছে স্বামী। আর ইন্ডিয়ার যে ব্যাটিং ডেপথ আছে অরিন, তাতে আমার মনে হয় যে 180 প্লাস স্কোর করা ইন্ডিয়া পক্ষে কঠিন হবে না। কিন্তু সেই জায়গায় গিয়ে টস জেতাটাও একটা ফ্যাক্টর। টস জিতলে মানে ইন্ডিয়াকে ভীষণ ভালোভাবে খেলতে হবে, 180 স্কোর করতে হবে, কিংবা ভালো করে দেখতে হবে যে ওরা যেন 130, 35, 150 এর উপরে না উঠতে পারে। দ্যাট ইজ দ্য সিনারিও আই থিংক। একদিক থেকে যদি আমি দেখি যে আজকে ধরুন নিউজিল্যান্ডের ম্যাচটা ইন্ডিয়া জিতেও গেল, বাট আগের দিনের যে সবকিছুর পরের যে চার্ট বা যে গ্রুপ পয়েন্টের যে চার্ট সেক্ষেত্রে গিয়ে আমার মনে হয় একদিকে ইংল্যান্ড টপ অর্ডারে ওখানে লিড করছে, অ্যান্ড সেকেন্ড এদিকে পাকিস্তান লিড করছে। ভারতের জায়গাটা অনেকটা নিচের দিকে নেমে গেছে, সেখানে স্কটল্যান্ড তার উপরে একটা জায়গাতে লিড করছে। কিন্তু এটা কি মানে এরকম না যে আগেও আমরা দেখেছি ইন্ডিয়াকে যে আজকে যতটাই করুক না কেন পাকিস্তানের সাথে ম্যাচটা একটা ম্যাচ হেরে যাওয়ার ক্ষেত্রে গিয়ে কিছুটা নিজেকে এগিয়ে রাখা সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি না হচ্ছে বা ইয়েতে সরি সেমিফাইনালে টাফ কোনো ইয়ে আমার মনে হয় না, আমার মনে হয় না। ইউ আর পারহ্যাপস indicating towards some kind of an understanding or they leaving away the match একটা মানে গট আপ করে ছেড়ে দিচ্ছে, নট আ গট আপ, এগুলো অ্যাকচুয়াল কিছুটা স্ট্র্যাটেজি হতে পারে। তবে আমার মনে হয় ইট ইজ এ রিস্কি স্ট্র্যাটেজি, কেন কি বাকি যে দলগুলো আছে, হ্যাঁ বাকি যে দলগুলো আছে সেটা তারা খুব একটা যে একদম তারা আপসেট করতে পারে না তা না। The other teams can upset you also. এর আগেও নিউজিল্যান্ড আপনার কথা অনুযায়ী 2003 থেকে এবং আগের বিশ্বকাপে আমরা দেখেছি নিউজিল্যান্ডের কাছ থেকে ব্যাকে মানে হেরে গিয়ে। তবে তো এরকমও হতে পারে অরিন, এরকমও তো হতে পারে যে 2003 থেকে ভারত ওডিআই তে নিউজিল্যান্ডের কাছে জেতেনি এবং টি20 তে আমরা 6-8 এর রেকর্ড বললাম। একই কথা তোমরা পাকিস্তানের ক্ষেত্রেও বলেছিলাম যে 13টা জিততে পারেনি। এমন তো হতে পারে ল অফ অ্যাভারেজেস সবার ফেভারে যাচ্ছে, পাকিস্তান ফেভারে যাচ্ছে, তাহলে ইন্ডিয়া ফেভারে হয়ে যেতে পারে। ইন্ডিয়া এবার নিউজিল্যান্ড আপসেট করতে পারে।
আরো আমি বলে দিচ্ছি তোমাকে, না ল অফ অ্যাভারেজে যেভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড অলরেডি কিন্তু হেরেছে, পাকিস্তান ভয়ের জায়গাটা কোথায়, পাকিস্তান দুটো জিতে ফেলেছে, এবার কিন্তু পাকিস্তান হারার পালা, ল অফ অ্যাভারেজ তাই বলছে। যদি আপনি দেখি যে অল আউট ওয়াক ওভার মানে ক্লিন ওয়াক ওভার না, ক্লিন সুইপ যদি না করতে পারে। কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে এরকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু ভারতকে অনেকটা সমীহ করে, পাকিস্তানও ভারতকে সমীহ করত, এবং এই যে যারা নাকি সমীহ করে তারা কিন্তু আরো বেশি আগ্রাসী মনোভাব নিয়ে খেলে, যেটা ভারতের পক্ষে কঠিন হতে চলেছে। আর 180 প্লাস করে আমি এই জন্য বললাম যে তুমি যেটা বলছিলে যখন ভারত স্কটল্যান্ড ও ভারতের আগে কি হবে, ভারত স্কটল্যান্ডকে হারাবে, অন্যান্য দেশকে হারাবে, কিন্তু হারিয়ে যখন উঠে আসবে রান রেটটা ম্যাটার করবে। সেজন্য নিউজিল্যান্ডের এগেইনস্ট শুধু জিতলে হবে না, নিউজিল্যান্ডের এগেইনস্ট ভালো রান রেট মেইনটেইন করতে হবে, সেটা বল, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ভালো রান রেট মেইনটেইন করতে হবে, সেক্ষেত্রে কি আজকে মাইনাসটা প্লাসে গিয়ে হতো দেখবে, এক্স্যাক্টলি -1.2 মাইনাস। আর আমরা কি ভুল কেন করছি যে আমাদের র‍্যাঙ্কসে ধোনি আছে, ধোনিকে সেদিনকে আমি খুব একটা কাছাকাছি পাইনি, এটা অবাকই লেগেছে। আমাদের র‍্যাঙ্কসে ধোনি আছে, আমাদের র‍্যাঙ্কসে রবি শাস্ত্রী আছে, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, হয়তো সৌরভ গাঙ্গুলিও তাদেরকে টিপস দিতে পারে, অফ ইনফর্মাল টিপস দেওয়া হয় ক্রিকেটারদেরকে, আমি সেটা বললাম অফ দ্য রেকর্ড, অনেকেই করে এই জিনিসটা। তো আমাদের দেখেছি আমরা ইমরান খান টিপস দিয়েছে, পাকিস্তানি টিম, এবং ইমরান খান ইজ ওয়ার্কিং। আমি একটা কথা দর্শকদের বলতে চাইবো যে ইমরান খান দিস টাইম হ্যাজ পিকড আপ দিস ওয়ার্ক ইন হিজ হ্যান্ড। ইমরান খান কিন্তু ওয়ার্ক করছে, কেননা তুমি যদি খুব মানে करीब से टीमটাকে দেখো, আর কি উর্দু যদি বলি আমরা, काफी करीब से अगर आप देखें टीम को तो आपको नजर आएगा कि যেভাবে নাকি ইমরান খান পেস করতো টিমটাকে 87 থেকে 92 জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ জেতালো, যখন ইমরান খান মাঠে যখন 80s এ আমরা যখন স্কুলে পড়তাম, ক্রিকেট খেলতাম, দেখতাম, আমরা রেগুলার ফলো করতাম, 87 এ 86 এ 85 এ 89 এ 88 এ যেভাবে টিমকে লিড করতো মাঠে, সেভাবে ও কিন্তু পিছন থেকে লিড করছে। মানে এটা কেউ একটা ছায়া আছে যে ওদের ক্যাপ্টেনের পিছনেও রয়েছে, এবং ছায়া সঙ্গী হয়ে রয়েছে যারা নাকি এই ধরনের একটা স্ট্র্যাটেজি করছে, ওয়ার্কআউট করছে। কারণ কি রোহিত শর্মা আর কেএল রাহুল তো পাকিস্তানের এগেইনস্টে আগেও খেলেছে, কই এরকম করে তো ওরা স্ট্র্যাটেজি করে আউট করতে পারেনি, এবার উইকনেসটা এক্সপোজ করলো। তো ভারতও তো ওয়ার্ক করছে রে ভাই, ভারতও তো নিশ্চয়ই নিউজিল্যান্ডের উইকনেস প্লাগ করবে কি, মানে 31 তারিখ অ্যাকচুয়ালি যে বলে দেবে কতটা ভারত। সন্ধ্যে 7টার নিউজটাই সবথেকে বড় জিনিস যে টস কে জিতছে। অ্যাবসলিউটলি, টস ইজ গোইং টু ভাইটাল, টসটার উপর ডিপেন্ড করবে। টসে যদি ভারত জেতে তাহলে সেক্ষেত্রে ভারতকে যদি নিউজিল্যান্ডকে হারাতে হয় তাহলে একটা টাফ জায়গা ভারতকে দিতে হবে, 180 to 200 এর একটা স্কোর, যেখানে গিয়ে তার রান রেটও মেইনটেইন থাকবে। আর টস যদি বাই চান্স কোনোভাবে হেরে যায় তো সেক্ষেত্রে গিয়েও আগে থেকে প্রিপারেশন ভারতকে নিতে হবে দেয়ার বোলিং স্ট্রেংথ। হ্যাঁ, কিন্তু প্রচুর টাফ হবে, প্রচুর টাফ হবে। টস যদি ইন্ডিয়া হেরে যায়, ডিউ ফ্যাক্টর শুধু না, যেহেতু নাকি টস ইন্ডিয়া পাকিস্তানের এগেইনস্টে হেরে গেছে ম্যাচটা, আমি জানি সাইকোলজিক্যালি এই জিনিসগুলো সাইকোলজিক্যালি ক্রিকেটাররা যখন বাইরে যায় তখন when they go out to play তারা এসব জিনিস ভাবে না, they just go out to play a match। এবং খুব সিম্পল টার্মস আমি বলছি, ওদের অনেকে জানতে চায় আমাদের কাছ থেকে যে মেন্টালিটিস কেমন থাকে। আমি কপিল দেবকে জিজ্ঞেস করেছিলাম একটা একান্ত সাক্ষাৎকারে, কপিল দেব বলে, আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট ডিড ইউ টেল, সৈয়দ কিরমানিকেও বলেছিলাম একই কথা, যে 83 ওয়ার্ল্ড কাপে যখন নাকি 183 রানে ऑल आउट হয়ে গেলাম আমরা, তো 60 ওভারে ম্যাচ হতো, তো ড্রেসিং রুমে वापस जाके कपिल भाई जी आपसे क्या बोले थे, और कपिल को एक কথা জিজ্ঞেস করেছিলাম যে আপনি क्या कहा था, कपिल देव কিছু বলতে চাননি, ও বললেন যে we just told कि चलो हम लोग खेलते हैं, we will give our best, अगर जीतेंगे तो जीतेंगे, सेमीफाइनल तक तो पहुंच गए ना, यही काफी गौरव का बात है, लेकिन we will put in our best to win, and they won 140 তে ওয়েস্ট ইন্ডিজকে ডাউন করে দেয়। ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ইন আ হ্যাট্রিক, তার আগে 75 এর এবং 79 ওয়ার্ল্ড কাপ তারা জিতেছিল। প্রভিন্সিয়াল ওয়ার্ল্ড কাপ যখন ইংল্যান্ডে খেলা হয় তখন সৈয়দ কিরমানি এট লেংথ আমাকে বলেছিল যে কপিল আমাদের ড্রেসিং রুমে বারে বলেছিল, চুপ শান্ত ছিল আমরা সবাই, যে আমরা আমাদের বেস্ট খেলাটা খেলবো, আমরা ভাববো না সামনে ডেজমন্ড হেইন্স আছে নাকি ভিভিয়ান রিচার্ডস আছে নাকি রিচি রিচার্ডসন থাকতো, তো ওয়ান ডাউনে নামতো, তারপরে গাস লোগি ছিল, জেফরি ডুজন ছিল, দারুণ ওদের ইয়ে ছিল, মাইকেল হোল্ডিং ছিল, হোল্ডার ছিল, তারপরে ম্যালকম মার্শাল ছিল টিমে, তো ওদের সেই টিমে, তারপরে ক্লাইভ রাইট ছিল, ক্লাইভ রাইট ইজ দ্য ক্যাপ্টেন, হ্যাঁ, তো ওরা সবাই ছিল। তো সেই অটোমেটিক্যালি সেই ক্ষেত্রে ওরা বাঘের বাচ্চার মতো খেলতো একদম।
সেই সময় ওদের সঙ্গে জেতাটা একেবারেই মানে ভারতে তখন ট্রানজিস্টার মানুষের ক্রিকেট খেলা শুনতো, তখন টিভি খুব কম এসছে, মানুষ সুইচ অফ করে দিল। আমরা ওকে বলেছিলাম এই কাহিনীগুলো, নস্টালজিয়া। ও বলেছিল হ্যাঁ তোমরা বোধহয় তখন ছোট ছিলে না, হ্যাঁ আমরা তখন আপনাদের আইডিয়ালাইজ করতাম, আমরা ছোট ছিলাম। তো তখন উনি বলেছিলেন যে আমাদের জাস্ট ড্রেসিং রুমে ইংল্যান্ডে তখন কি তখন তো সাধারণ ড্রেসিং রুম হতো, এত মানে ইকুইপড ড্রেসিং রুম হতো না। তখন আমরা যে গিয়ে বলেছিলাম চল না, তখন ড্রেসিং রুম কেমন হতো, এই আমাদের শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেমন ড্রেসিং রুম এরকম বা তার থেকেও মানে সাদা মাটা ড্রেসিং রুম হতো। তো যে আমাদের সব জাস্ট বলেছিল হ্যাভ সাম লিটল লাঞ্চ, চল हम लोग देखते हैं क्या किया जा सकता है, क्लाइमेट इज गुड, চলো। বলবিন্দর সিং সান্ধুকে বল দিয়েছিল, প্রথম ওভারে বলবিন্দর সিং সান্ধু ডেজমন্ড হিন্সকে ক্লিন বোল্ড করেছিল, আমার মনে আছে 1 for 1 ভেঙেছিল ওয়েস্ট ইন্ডিজ। অটোমেটিক্যালি কি হয়েছে যে এই যে জিনিসগুলো বাইরে যাওয়া এবং খেলা, ইউ হ্যাভ টু মেক থিংস হ্যাপেন। ইন্ডিয়া সেদিনকে না কোনো জিনিস মানে মেক থিংস হ্যাপেনটা করতে পারছিল না। আমি বাংলাটাকে একটু এক্সপ্রেস করতে পারবো না, কারণ এগুলো আমাদের ইংলিশের জার্গন ক্রিকেটের মাঠের। উই ওয়ার নট এবল টু মেক থিংস হ্যাপেন অন দ্য গ্রাউন্ড। ইউ হ্যাভ টু ম্যানুফ্যাকচার সামথিং, যেটা মহেন্দ্র সিং ধোনি বিহাইন্ড দ্য স্টাম্পস থেকে করে। ও করতে মানে ইউ হ্যাভ টু মেক থিংস হ্যাপেন, কিছু একটা এমন ফিল্ড চেঞ্জেস, কিছু বোলিং চেঞ্জ। ধোনি নাম বলছেন, তাহলে সেক্ষেত্রে কি আমরা এরকমও ম্যাচ পেয়েছি যেখানে 151 এতে গিয়েও মহেন্দ্র সিং ধোনি ম্যাচকে বের করে নিয়েছে। আমাদের ফিনিশারের অভাব আছে, আমাদের অলরাউন্ডে শার্দুল এসেছিল, আমি খুব হ্যাপি, কারণ হার্দিক খুব একটা বেস্ট পারফরম্যান্সে ফর্মে ছিল না। সুতরাং হার্দিক পান্ডিয়াকে শার্দুল রিপ্লেস করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের যদি 100-র মধ্যে যদি ভারতীয় টিমকে 70 দিই, সেখানে অ্যাটলিস্ট আমরা 79-80 দিতে পারবো। শার্দুল চলে অনেকটাই এগিয়ে যাবে, হালকা না অনেক, ইউ উইল সি অন দ্যাট ডে। হ্যাঁ, শার্দুল ঠাকুর ইজ এ ভেরি গুড প্লেয়ার, হ্যাঁ 1 নম্বর। এবং ঈশান কিষান ইজ এ ভেরি প্রমিসিং ক্রিকেটার, ঈশান কিষান খুব ভালো। এমনকি কিছু সাংবাদিক তো সেদিনকে জিজ্ঞেস করে দিয়েছিল বিরাট কোহলিকে, এটা যেটা জিজ্ঞাসা করা হয়েছিল সেটা আমার খেলা দেখতে দেখতে আমার নিজেরই মনে হচ্ছে, এবং বিরাট কোহলি অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করেছে, যেটা আমরা একেবারে পছন্দ হয়নি, নেওয়া হলো না। হ্যাঁ, যে বিরাট কোহলি খুব অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করেছে, অলরেডি ফর্মে আছে, যখন সে অলরেডি ফর্মে আছে, তাহলে সেখানে গিয়ে সূর্য কুমারের জায়গায় ঈশান কিষানকে খেলা। হ্যাঁ, এবং বিরাট কোহলির ক্যাপ্টেন্সি সম্বন্ধে আমার একটু বলার আছে এখানে, তোমাকে আগের দিনও বলেছি, আমি খুলকে বলনা চাহতা हूं यहाँ पे, he is a great cricketer ভাই, we know that, but the point is that বিরাট কোহলি যেভাবে সেদিনকে রিঅ্যাক্ট করেছে প্রেস মিটে, কি if you want controversy पहले বল দিয়া করো यार, you tell me before I will tell you, এটা ঠিক না কথাটা আমার মনে হয়েছে। আমি এটাকে একদম নিন্দা করছি এই জিনিসটাকে। তার কারণ হচ্ছে একই জিনিস তো, হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমার যে কোনো ক্রিকেটার যে কোনো ভালো ক্রিকেটার রিপ্লেস করতে পারে। একবার ডেভিড গাওয়ার বলতো, একবার ক্রিস্টোফার জেমস ট্যাবরে বলতো ইংল্যান্ডের, একবার ইয়েন বথম বলতো, একবার কপিল বলতো, একবার ইমরান বলতো ভীষণ ভাবে, হ্যাডলি বলতো, মার্টিন ক্রো বলতো। এটা কিন্তু সব বড় বড় ক্রিকেটারদের এটাই কিন্তু থেকেছে মেইন থাম্ব লাইন, আমাদের ধোনিরও এবং সৌরভেরও। সৌরভ যে সময় একটা তৈরি টিমকে সরিয়ে দিয়ে ভেঙে দিয়ে সে নতুন প্লেয়ারদেরকে নিয়ে এসেছিল, এই যুবরাজ সিং থেকে মোহাম্মদ ক্যাফ থেকে শুরু করে সবাই, হ্যাঁ তো জাদেজা পর্যন্ত সবার হাত ধরে আসে। ও বড় অদ্ভুত কথা বলে সেদিনকে, that means you mean to say that you would replace Rohit Sharma with Ishan Kishan? Yes, why not? Why not? You are as good as your performance. Let's try. You are as good as your previous performance. তুমি যখন নাকি দেখছো রোহিত শর্মা পারফরম্যান্স কিছুটা ফ্ল্যাগ করছিল, কদিন আগেতেই ফ্ল্যাগ করছিল, তখন আইপিএল এতেও তো দেখে এসেছে, আইপিএল খেলা পরে তো এখানে আসলো। এক্স্যাক্টলি, তুমি তখন ভাবতেই পারতে, রোহিতকে তুমি বলতে পারতে কি, তুমি আমি যেটা ব্যাটিং লাইনে ভেবেছিলাম, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে খুব মানে এটা মানে খুব সাহসী ভাবে বলছি আমি শিলিগুড়িতে বসে এই ঘরে, সেটা হচ্ছে কেএল রাহুল আর ঋষভ পন্থকে দিয়ে ওপেন করানো উচিত, বিকজ ঋষভ পন্থ ইজ এ লেফট হ্যান্ডার, যেটা লেফট হ্যান্ডার বোলারদের ক্ষেত্রে টাফ। ইয়েস, ওই ট্র্যাজেক্টরিটা ওরা যদি ওদের ভালো যদি ওরা ওদের ইনকারটা ওর কিন্তু অফ সুইঙ্গার হয়ে যাবে, এন্ড দ্য রিভার্স উইল অলসো বি ট্রু। এবং ঋষভ পন্থের একটা জিনিস আছে, ও খুব সুন্দর অ্যাডাপ্ট করতে পারে। একটি ম্যাচ আমি ভুলে যাচ্ছি, তো আমাদের মনে আছে যেখানে ঋষভ পন্থ অনেকটা ধোনির সাথে টানলো, অবশ্যই শেষ রক্ষা হলো না, হ্যাঁ অবশ্যই শেষ রক্ষা হলো না। ঋষভ পন্থের মধ্যে অনেকটা সুরেশ রায়না টাচটা আছে, ছবিটা পাই। এই ধরনের প্লেয়ার্সরা এদেরকে তুমি ওঠানামা করতে পারো এবং এর সব রকম জায়গায় ফিট করে যায়। ऋषभ पंत को बोलते हैं कि ऋषभ तुम कल ओपन करोगे, इट इज সাহসী ডিসিশন। এবং এই ওপেন করবে এটা একদম শেষের দিকে হয়তো হবে, যাতে স্ট্র্যাটেজিটা বাইরে আসবে না। when they will find that Rishabh with Rahul is going out to bat, you are making something happen.
কিছু করাচ্ছ তুমি গ্রাউন্ডের মধ্যে টু মেক দেম থিঙ্ক ডিফারেন্ট। এই জায়গাটা হয়তো কোনোদিন একটা টাইম আমরা সৌরভ গাঙ্গুলিকেও পেয়েছি, হ্যাঁ যেটা আমার এখনো মনে আছে। ওয়ার্ল্ড কাপের টাইমে গম্ভীর, সেহবাগ, সচিন, তিনটে নামের মধ্যে আমরা প্রত্যেকে অ্যাট লাস্ট পুরোটাই জানতাম কি ওপেনিংটা থাকবে আইদার গম্ভীর সচিন না হলে সেহবাগ গম্ভীর। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। একদম লাস্ট মুহূর্তে যখন আমরা টিভিতে দেখছি স্ক্রিনের মধ্যে সেখানে সব একই জিনিস আছে, সবকিছু আছে, ঠিক নামার আগের মুহূর্তটা হঠাৎ করে দেখলাম প্যাড আপ করা সচিন তেন্ডুলকর আর বীরেন্দ্র সেহবাগ। টি20 তে প্রচন্ড লাগা কেন কি ইউ শুড কিপ দ্য আদার টিম গেসিং। Why will you give them a chance to understand that what is up your sleeves? You shouldn't give them a chance. এবং 3 নম্বর পয়েন্ট, তুমি জানো বোধহয় ক্রিকেটের নাম্বার 3 পজিশন ইন এনি ফরম্যাট অফ গেম, যদি 6 ওভারে খেলাও হয়, 60 ওভারে খেলাও হয় এবং 4 দিনে টেস্ট বা 5 দিনে টেস্ট ম্যাচ হয় বা 6 দিনে ডিসাইডিং টেস্ট ম্যাচ হয় বা 4 দিনে টেস্ট ম্যাচ হয় যেটা নাকি আমাদের রঞ্জিতে হয়, সেখানেও যদি দেখো তুমি নাম্বার 3 স্পট, আমি যে কটা নাম বললাম না, ডেভিড গড় থেকে ক্রিস্টোফার জেমস ট্যাভার, এদের নাম বললাম, আসিফ ইকবাল পাকিস্তানের, এরা সবাই 2 ডাউন। নাম্বার 3 তে নাম্বার 3 স্পট ইজ very important. We had Rahul Dravid in number 3. Virat Kohli should be center number. VVS Laxman also. Yes, then you send Rohit Sharma number 4. क्या है, तुमको जाना पड़ेगा number 4 में, मिडिल ऑर्डर संभालो तुम जाके, so that he faces only spinners. কারণ কি প্রতিটা টি20 তে মনে রাখবে বোলারসদেরকে কিন্তু হোল্ড ব্যাক করে না কেউ, সবাইকে দিয়ে অ্যাট লিস্ট 3টে ওভার করিয়ে নিচ্ছে সবাই, কারণ কি আছে তো হাতে 4টে ওভার। এবার প্রথমে যদি তুমি 3টে ওভার, আমি পেয়েছি হচ্ছে আফটার ধোনি মানুষ একদম ফার্স্টের 6 ওভার পাওয়ার প্লে ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাওয়ার প্লের মধ্যে গিয়ে স্পিনার ইউজ করতে আরম্ভ করেছে। হ্যাঁ, কেন কি তোমাকে কোনো ভাবে শাফল করে তোমাকে সারপ্রাইজ করতে হবে অপোনেন্টকে, এবং এই 6 ওভারের মধ্যে তুমি যদি 2টো উইকেট অ্যাট লিস্ট না তুলে নিতে, 3 ইজ আ বোনাস, ভেরি নাইস। 2টো উইকেট যদি উঠে গেল তাহলে টিম করুক না, ওরা 40 করুক না, 6 ওভারে 42 করুক, 7 রান প্রতি ওভার করুক, কিন্তু আমি 2টো উইকেট তুলে নিয়েছি, টপ 2 ব্যাটসম্যান তুলে নিয়েছি, নাম্বার 1 নাম্বার 2 বা নাম্বার 1 নাম্বার 3 কে আমি তুলে নিয়েছি বা নাম্বার 2 নাম্বার 3 কে আমি তুলে নিয়েছি। এবার যেটা হবে, একটা দিক আমি ফাঁকা করে দিলাম, একজন সামলাচ্ছে, তাহলে যে জিনিসটা হয়, এবং যেটা করতে হয় তখন এটা খুব সুবিধা আছে, সেটা হচ্ছে যে 30 ইয়ার্ড সার্কেলের বাইরে মাত্র 2টো প্লেয়ার অ্যালাউড বাই রুল। তার মানে হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস এর ক্ষেত্রে ওদেরকে তুমি যদি একটু চেপে রাখতে পারো আউট করে, তাহলে ওরা কিন্তু অত ফ্রিলি রান করতে পারবে না, ক্লোজে নিয়ে আসতে হবে। ইয়েস, ইউ হ্যাভ টু কাট ডাউন দ্য সিঙ্গলস। 30 ইয়ার্স এর জায়গায় তোমাকে তখন 20 ইয়ার্স মনে করে দিতে হবে। এবং কিছু টিম এরকমও করেছে 30 ইয়ার্স এর জাস্ট বাইরে দুজনকে রেখেছে, এবং যখন নাকি এট দ্য পয়েন্ট অফ বোলিং হচ্ছে তখন ওরা জাস্ট 30 ইয়ার্স এর বাইরে থাকছে, ওরা স্টার্ট করছে মুভ করতে, আমরা খেলে এগুলো প্ল্যান করতাম, ওরা স্টার্ট করছে মুভ করতে, এবং যখনই মুভ করতে শুরু করছে, দ্য মোমেন্ট দ্য বল ইজ ডেলিভার্ড, those two guys are inside, those guys are running inside the 15 yards. Especially from the power point. Actually strategy. Exactly, চলে আসছে অলরেডি এই স্ট্র্যাটেজিটা সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, এটা অনেকেই ইউজ করেছে, ওরা চলে আসছে, এবং ওই যে অ্যাটাকিংটা করছিল অলসো এই স্ট্র্যাটেজিটাকে করেছিল। আমার একটা ম্যাচ দেখা আছে যেখানে থেকে স্টিভ স্মিথ একদম প্রথম দিকের ম্যাচ, সামনে মেবি হয়তো দুমিনি ছিল, আইদার দুমিনি ছিল, হ্যাঁ দুমিনি ছিল, জেপি দুমিনি ছিল, সুইপ করে বলটা পেছন দিকে নিতে গেছিল, লেগ স্ট্যাম্পে কোনো কিছু ছিল না, স্মিথ ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে ছিল, ওর মুভমেন্ট দেখে কি লেগ স্ট্যাম্প থেকে বলটাকে ক্যাচ করে নিয়ে বেরিয়ে চলে গেছে। জন্টি রোডস what he used to do is that he used to look at the fit movement of the batsman, ওই ফিট মুভমেন্ট দেখে, এবং জন্টি রোডস কখনো একদিকে কমিটেড বা দুদিকে কমিটেড থাকতো না, ও জাস্ট জাম্প করতো সব সময়। আমরা কমিটেড থাকতে ও জাস্ট মানে লাইক এ গাজেল, ও দৌড়াতো, যাতে নাকি যত তুমি কাছে চলে যাবে তখন তোমার অ্যাঙ্গেলটা তো বড় হয়ে যাচ্ছে, কিছুটা হার্সেল গিবসকেও তারপর এক্স্যাক্টলি যত তুমি কাছে চলে যাচ্ছ ব্যাটসম্যানে, তোমার অ্যাঙ্গেলটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে, তো তুমি পিছাবে না আগাবে, তোমার 4 মুভমেন্ট থাকছে, 4 মুভমেন্ট হচ্ছে তোমার, তুমি আগাবে না পিছাবে, ইউ হ্যাভ টু বি এজাইল। ব্যাটসম্যান অলসো কনফিউজ, সুপার কভার পজিশনে ব্যাটসম্যান অলসো কনফিউজ, সুপার কভার পজিশনে আমাকে তুলে দিতে হবে। হ্যাঁ, এবার আমি তোমাকে বলি নাম্বার 3 যে ক্ষেত্রে আমি কেন বলছি রোহিত শর্মাকে বলছি যে কেন কি নাম্বার 3 তে ভীষণ কম্প্যাক্ট হতে হয়, এবং রোহিত 1-2 কে তো খুব কম্প্যাক্ট হতেই হয়, কেন তাদেরকে এক্সপেক্ট করা হয় যে ইওর বেস্ট ব্যাটসম্যান শুড ওপেন, এটা সত্যি কথাই, টি20 সবসময় সেটা অ্যাপ্লাই করে না। অনেকে তাহলে বলবে যে আপনি তাহলে সেই ওপিনিয়নটা সাবস্ক্রাইব করছেন না কেন, আমি জানি এই খেলায় করছি না, কারণ সিচুয়েশনস আর ডিফারেন্ট হিয়ার।
এবার তুমি বিরাট কোহলিকে দেখো, বিরাট কোহলি যখন খেলছে, মানে ব্যাট থাকলে সুবিধা দেখিয়ে দিলাম তোমাকে আমি, বিরাট কোহলি যখন খেলছে তখন হি ওয়াজ মিটিং দ্য বল, মানে যেগুলো কি ফ্রন্ট অফ উইকেট খেলছে ও যে মিট করছে বলটাকে, যে সময় ও মারছে ওর নোজ, আইস, হেড, ব্যাট, টোজ এবং বল at a same trajectory, the same line perpendicular রয়েছে। That will give you the maximum advantage of timing and to negate the swing as এবং প্লেসমেন্টের ক্ষেত্রে তুমি জাস্ট ম্যানুভার করতে পারছো ওখান থেকে। এই যে জিনিসটা ড্রাগনের মধ্যে ছিল এবং এই যে মানে অত্যন্ত ডিফিকাল্ট বলগুলোকে ট্যাকল করা এইভাবে আউট সুইঙ্গার্স গুলোকে বিশেষ করে এবং ইনকাটার্স গুলোকে, ইন সুইঙ্গার্স গুলোকে, এই জিনিসটার মধ্যে আছে। কম্প্যাক্ট ব্যাটসম্যান বিরাট কোহলি, ওকে ওই জায়গাটা রাখা উচিত। এবং সেদিন তো খুব ভালো করেছে, আগের দিন তোমাকে বললামই, সেটা বলা বাহুল্য, যে ও ক্রিজটাতে এগিয়ে ফ্রন্ট ফুটে এগিয়ে গেছিল টু নিগেট দ্য সুইং, ক্রিজের বাইরে থেকে দাঁড়িয়েও। এবং আমরা সেই ক্ষেত্রে গিয়ে পাকিস্তানের স্ট্র্যাটেজিও যদি দেখি তাহলে আমার পাকিস্তানের স্ট্র্যাটেজির একটা জায়গা খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে ওরা যখন দেখছে কি বিরাট কোহলি ফ্রন্ট ফুটে খেলছে, ওরা স্লোয়ার দিল, স্পিনার দিয়েছে, ঠিক অ্যাজ ইট ইজ অ্যাজ সেম যেরকম হার্দিক পান্ডিয়া ব্যাক ফুটে গেল, ফ্রন্ট ফুটে প্রথম দুটো বল খেলার পর যখন ব্যাক ফুটে গেল তখন গিয়ে পুরোটাই স্লোয়ার দিতে আরম্ভ করলো, কারণ ওরা জানে ভালো করে স্লোয়ারের ভালো জায়গায় নিয়ে গেলে। আগের দিনে আমি বলেছি ভারতকে আরেকটা জিনিস করতে হবে নিউজিল্যান্ড এগেইনস্টে, দে উইল হ্যাভ টু ইউজ देयर স্লো বলস মোর ইফেক্টিভলি, মানে যে লেগ কাটারস, যদি আমি সেভাবে বলি স্লো বলের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা একমাত্র যদি আমি দেখি জসপ্রীত বুমরাহর কাছে একটা বিশাল বড় পাওয়ার, সেটা হচ্ছে ইয়র্কার। মানে ইফ দিস ইজ দ্য সিম, যদি স্লোয়ার হয় তাহলে শার্দুল ঠাকুরের কাছে এই স্লো ইয়র্কারস আর মোর ডেডলি, স্লো ইয়র্কারস আর ভেরি ডেডলি, বিকজ তোমার এটা মনে করো সিম, আমি বল নিয়ে বসিনি, সরি, তাহলে আমি তো দেখাতে পারতাম, এটা মনে করো সিম, তোমার your fingers are across the seam, and when you are bowling your fingers across the seam, যখন বল করছো it will be more like a leg cutter, মুভ করছে, it will be a leg cutter। এবং লেগ কাটারের ক্ষেত্রে কি হয়, তুমি যখন একটা বলকে আমাকে ছাড়বে গ্রাউন্ডে, এমনি তুমি দেখবে যখন এই বলটা তোমাকে টেনে দেবে বা বলটা আমাকে লেগ কাটারকে ছাড়বে তুমি, তখন ও যখন যাবে এইভাবে মুভ করতে যাচ্ছে না এগেইনস্ট দ্য সিম, যখন পড়ছে টার্নিং, তখন কিন্তু একটু দাঁড়িয়ে স্লো একটু দাঁড়িয়ে থেমে যাবে, স্টপিং এন্ড কামিং, সেখানেই কিন্তু মিস টাইম করার প্রচন্ড সম্ভাবনা, এবং তাতেই আমাদের প্লেয়ার্স আউট হয়েছে, স্পেশালি টি20 খুব কাজ করে, পারফেক্ট টাইম ম্যাচটা হয় এক্স্যাক্টলি। এবং এটা একটা খুব কাজ করে কি কোথায়, তুমি যখন নাকি খেলছো, স্পেশালি বড় শট মারবে, তুমি মাইন্ড ঠিক করে ফেলেছো, তুমি সম্পূর্ণ গ্রাউন্ডটাকে ছবির মতো চোখের মধ্যে নিয়ে নিয়েছো, সুইপার কভার আছে, থার্ড ম্যান আছে, পয়েন্ট আছে, কভার আছে, এক্সট্রা কভার আছে, ডিপ থার্ড ম্যান রয়েছে, মিড অন রয়েছে, মিড অফ রয়েছে, কাছাকাছি আমার সব মিড উইকেট সব দেখে নিয়েছি আমি, ঠিক আছে। এবার আমি যেটা করছি, আমাকে এবার ছক্কা মারবো, আমি কোন এলাকা দিয়ে মারবো, আই টেক অন দ্য মিড অফ প্লেয়ার, ঠিক আছে। এবার 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 ব্যাটিং যখন করে তখন কি হয়, মনে করো শর্ট বল তুমি আমাকে দিলে একটা, এবার কিন্তু মেন্টালি আমি রেডি হয়ে যাবো যে নেক্সট ওয়ান ইজ গোয়িং টু কাম আ ইয়র্কার অর আ স্লো বল। অনেকেরই জিজ্ঞেস করে যে ওরা কি দেখে খেলে, হ্যাঁ দেখে খেলে অবশ্যই, কারণ লাইনার লেংথ আমি আগের দিনে বলেছি সাইড স্পিডটা দেখে থাকে, হাতটা দেখে তারা, কিন্তু লাইনার লেংথের হাতটা দেখলে পারো, কিন্তু ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয় যে ইউর অ্যান্টিসিপেশন ওয়ার্কস। সচিন ওয়াজ ফ্যান্টাস্টিক ইন অ্যান্টিসিপেশন, অ্যান্ড কত আগে তুমি বলটাকে দেখে নিচ্ছ, মানে ওই যে পয়েন্ট অফ ডেলিভারি যে করছো তখন তুমি কত আগে তুমি দেখে নিচ্ছ, কারণ প্রচুর বোলার দেখবেন ঢেকে চলে, যেগুলো কপিল দেব করতো, ঢেকে যেত, যে আমি কি করবো, ইয়েস আমি কি এই করব, সুইং করছি না কাট করছি, আবার শাইনি সাইডটা কি কভারের দিকে রয়েছে, রাফ সাইডটা কোন দিকে রয়েছে। এবং এটা বলতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, অর্থাৎ আমি শেষ করিনি, আমি ক্লাসটা শেষ করিনি, হ্যাঁ শাইনি সাইডটা কোন দিকে রয়েছে, রাফ সাইডটা কোন দিকে রয়েছে, এটা যখন নাকি তুমি দেখতে পারছো, ওই জিনিসটা অনেকক্ষণ আগে ইনজামামুল হক, ইমরান বলতে এটা খুব, ইমরান হক, তারপরে তোমার সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর, এসব ভালো ভালো প্লেয়ার্স যারা আছেন, লিজেন্ডস যারা আছেন, লিজেন্ডস, এবং ভেনসারকার, দেখবো দিলীপ ভেনসারকার ভেরি কম্প্যাক্ট ক্রিকেটে ছিল, নাম্বার 3, ওনার সঙ্গে লং ডিসকাশন হয়েছিল আমার এটা নিয়ে, আমার সাংবাদিকতার জীবনে, ক্রীড়া সাংবাদিকতার জীবনে, উনি এই কথা বলেছেন, হ্যাঁ নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পট বিকজ they play the anchor sheet role in T20 also. That day you saw na how Virat Kohli was playing the anchor sheet role. That was his number 3 spot role. সুতরাং এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এইখানে আমার মনে হয় এইভাবে যদি সাজানো যায়
তাহলে বাঁচোয়া আছে, নইলে কিন্তু যদি ওরা ইনরোডস করতে প্রচন্ড শুরু করে, প্রচন্ড যদি ইনরোডস করতে শুরু করে টি20, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কাম ব্যাক। আমি ছক্কা মারতে যাচ্ছি, স্লো বল দিল, ব্যাস আউট। দর্শক তো খুব খুশি হলো, আই 6 রান মারবে, যে জায়গাটা হয়েছিল সেদিকে ঋষভ পান্তের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওই জিনিসটাই হয়েছে। আমার এই কথার মাঝখানে আমার একটা জিনিস মনে পড়ে গেল, যে হাত দেখা যে ব্যাপারটা, যে হাত দেখে খেলা। তো কোনো একটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমার দেখা सचिन तेंदुलकर का कन्वर्सेशन कि मैंने सेनवन का हाथ देखा था कि उसने कैसे बॉल करी। बिल्कुल, अब हाथ ही तो देखते हो। এটার জন্য ও সেনওয়ান কে দা ওয়ার্ল্ড কি বলবো টপেস্ট বোলার, ওনার মতন সুইং হয়তো অল ওভার ওয়ার্ল্ডে কেউ করতে পারে না, তাকেও সচিন তেন্ডুলকার সুইপে খেলতো। এই জন্য আমরা বলি না, খুব ভালো আইসাইট হওয়া উচিত ব্যাটসম্যানের। কেন বিস্পেক্টাকলস অর্থ হওয়া উচিত আমাদের মতো? তার কারণটা হচ্ছে যে ব্যাটসম্যানের আইসাইটটা এই জন্য শুধু ভালো হওয়া উচিত না যে কোন ট্র্যাজেক্টরিতে আসছে, লাইন লেন্থ কি আছে, সিম পজিশন কি আছে, তার জন্য শুধু না, পয়েন্ট অফ রিলিজ, পয়েন্ট অফ রিলিজ ইজ দ্য ওয়ার্ড। পয়েন্ট অফ রিলিজ যেটা, সেটা ইম্পর্টেন্ট প্রচন্ড। পয়েন্ট অফ রিলিজ মানে ও কি ধরনের বল করতে যাচ্ছে, ওইটুকু সময়ের মধ্যে ওই স্পিডের মধ্যে আমরা দেখে নিতে হবে শাইনি সাইড কোন দিকে আছে, রাফ সাইড কোন দিকে আছে, এ রিভার্স করছে কিনা সুইং। একদম ইয়াং জেনারেশনের মধ্যে মহেন্দ্র সিং ধোনির মধ্যে এই ক্যাপাসিটিটা প্রচন্ড মাথায় রাখতে হয়। আমি ওটা দেখবো, প্লাস আমার ফিল্ড প্লেসমেন্ট মাথায় একদম ছবির মতো থাকতে হবে, যে কোন দিক দিয়ে আমি গলিয়ে দেবো। আরেকজন ছেলে ছিল যেটা হচ্ছে দিনেশ কার্তিক। হ্যাঁ, এই জিনিসগুলো, হ্যাঁ দিনেশ কার্তিক খুব ভালো জিনিসটা করতো। কেন কি এই জিনিসগুলো যদি না থাকে তাহলে ইয়াংস্টার্স শুড ফলো দেম না। আমাদের যারা ইয়াংস্টার্স খেলে, আমাদের সাথে ঋদ্ধিমান উঠেছে, খুব ভালো ক্রিকেট আমরা জানি, ন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলছো, তোমাকে ইয়াংস্টার্সদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। অ্যাকচুয়ালি এভাবেই চলতে থাকুক, আর দেখা যাক। অ্যাবসলিউটলি 31 তারিখ আমরা সবাই ওয়েট করে থাকবো, হয়তো 31 তারিখের পর আবার আপনাকে একবার 50-50, আমি শেষে বলবো 50-50 এই খেলায় নিউজিল্যান্ড ইন্ডিয়া 50-50। হয়তো অনেকে 60-40 বলবে, আমি 60-40ও বলতে পারি, মানে 50-50। মাই হার্ট সেজ 50-50, or my 60-40 but my head says 60-40 in favor of New Zealand. নিউজিল্যান্ড এগিয়ে থাকবে ম্যাচে। তো শুনে নিলাম আমরা 31 তারিখের ম্যাচের ব্যাপারে। ডাইরেক্ট 31 তারিখের ম্যাচ দেখি, ম্যাচের রেজাল্ট, তারপর আবার ফেরত আসবো আমরা পরাগ বাবুকে সাথে করে নিয়ে নেক্সট ম্যাচের আগে। ততক্ষণের জন্য পরাগ বাবু নমস্কার। নমস্কার। আশা করি 31 তারিখের পর আবার একটা সেটিং, একদমই আবার নতুন কিছু, নতুন স্ট্র্যাটেজি বা নতুন কোনো প্ল্যানিং। দেখতে থাকুন এনটিএন। ধন্যবাদ।